আমি পদ্মজা, পর্ব ১০৭। লেখিকা ইলমা বেহেরোজ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। দরজায় ঠকঠক শব্দ শুনে পদ্মজা দ্রুত চিঠির দুটো ভাঁজ করে খামের ভেতরে রেখে দিল। আঁচলের সাহায্যে চোখের পানি মুছে সে উঁচু কণ্ঠে বলল, বলো বুবু। দরজার ওপাশ থেকে লতিফার কণ্ঠস্বর ভেসে এলো, মাহবুব মাস্টার আইছে। পদ্মজা উত্তর দিল, নাস্তা তৈরি করো, আমি আসছি। তারপর একটু ঘরে ঢুকে আয়না দেখে নিল। চোখ দেখে বোঝা যাচ্ছে কিনা সে কেঁদেছে। গায়ের শালটা রেখে আলনা থেকে আরেকটি কালো শাল নিয়ে ভালোভাবে ঢেকে নিল মাথা। মাহবুব মাস্টার বসে আছেন। বয়স প্রায় ৫৬ বছর। কঠোর রাগী প্রকৃতির অঙ্কের শিক্ষক। তার সামনে বসে আছে ৩টি ছেলে মেয়ে, যাদের পড়ানোর জন্য পদ্মজা তাকে ডেকে পাঠিয়েছে। মাহবুব মাস্টার প্রথম ১২ বছরের ছেলেটাকে প্রশ্ন করলেন, তোমার নাম কি? ছেলেটি বলল, আমার নাম নুহাশ হাওলাদার। আর ওর নাম? মাহবুব মাস্টার তাকে থামিয়ে দিলেন। তিনি কঠোর সুরে বললেন, তুমি শুধু তোমার নাম বলো, অন্যজনেরটা বলতে বলিনি। কাটা থুতনি, তোমার নাম কি? আমি রাতুন্নিসা নুরি। নুরি অবাক হওয়ার ভান ধরে নিজের নাম বলল। তার থুতনিতে গর্ত আছে বলে কি তাকে কাটা থুতনি ডাকতে হবে? নুরি পাশে বসে থাকা ১০ বছরের মেয়েটি বলল, আমার নাম জিজ্ঞেস করছেন না কেন? আমি সবার ছোট, আমার নাম খাদিজাতুল আলিয়া। মাহবুব মাস্টার চোখে চশমা ঠিক করে বললেন, ভীষণ বেয়াদব তো, এত অধৈর্য কেন তুমি? নুহাশ আলিয়ার মাথায় থাপ্পড় দিয়ে বলল, মা কি বলেছে মনে নেই? বেশি কথা বলতে নিষেধ করেনি? আলিয়া ক্রুদ্ধ দৃষ্টিতে নুহাশের দিকে তাকিয়ে বলল, খেয়ে ফেলবি আমাকে? প্রচণ্ড রাগে নুহাশের মাথার চুল খামচে ধরল আলিয়া। নুহাশও খামচে ধরল আলিয়ার চুল। দুজনে ধস্তাধস্তি করতে করতে মেঝেতে গড়িয়ে পড়ল। মাহবুব মাস্টার বিরক্ত হয়ে উচ্চস্বরে চিৎকার করে বললেন, হই হই। নুহাশ ও আলিয়ার উন্মাদনা এবং মাহবুব মাস্টারের বিব্রত ও অসন্তুষ্টি মনোভাব দেখে পদ্মজা পর্দা খুলে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে নুহাশ ও আলিয়া থেমে গেল, সোজা হয়ে দাঁড়ালো। নুরি ক্ষুব্ধ হয়ে নুহাশকে বলল, দিলি তো মাকে রাগিয়ে? মাহবুব মাস্টার হতবাক হয়ে বললেন, এত অসভ্য এরা। পদ্মজা শীতল দৃষ্টিতে নুহাশ ও আলিয়ার দিকে তাকিয়ে বলল, সবাই ভেতরে যাও। পদ্মজার কণ্ঠে রাগের আঁচ। তার টের পেয়ে আলিয়ার চোখে জল জমে গেল। প্রায় প্রতিদিন নুহাশ আর তার ঝগড়া হয়। ঝগড়ার জন্য কঠোর শাস্তিও পায়, তবুও ভুলে ভুলে আবার ঝগড়া করে ফেলে। পদ্মজা মৃদু হেসে মাহবুব মাস্টারকে বলল, প্রায় একটু খ্যাপা ধরনের, ভাই বোন একসঙ্গে থাকলে এইরকমই হয়। মাহবুব মাস্টার অসহিঞ্চিত গলায় বললেন, শয়তানদের মেরুদণ্ড সোজা করতে করতে আমার চুল পেকেছে, এদেরও কয়দিনে সোজা করে ফেলবো। পদ্মজা আশ্বাস দিয়ে বলল, আগামীকাল থেকে আর দুষ্টুমি করবে না। আপনি একটু ভালো করে পড়াবেন। আমার 3টা ছেলে মেয়ে অঙ্কে কাঁচা। আপনি আমাকে বলেছেন, এতেই যথেষ্ট। অঙ্ক ওদের প্রিয় সাবজেক্ট না বানাতে পারলে আমি মাহবুব মাস্টার না। হাসল পদ্মজা। মাহবুব মাস্টার বিদায় নেওয়ার আগে আরও বললেন, আগামীকাল থেকে প্রতিদিন সকাল 7টায় অঙ্ক পড়াতে আসবেন। পরন্ত বিকেলে নরম আলোয় আলিয়া তুলিতে রং মাখাচ্ছে। ওর হাতে জাদু আছে, শুধু কথা শুনে বর্ণকে যে জীবন্ত করে তোলে ক্যানভাসে। শ্যামলা রঙের এই মেয়েটার নাম আমিরের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে আলিয়া। পদ্মজা 5 বছর জেল খাটার পরে ফিরে এসেছিল স্বাভাবিক জীবনে। জেলবন্দি থাকা অবস্থায় অনেক কিছু বদলে গিয়েছিল। তার মুক্তির জন্য জনমত উঠেছিল। এখন শাহের মতো দেশের খ্যাতিমান অভিনেতা তার পক্ষ নিয়েছিল। প্রতিবাদ, মিছিল, জনস্রোত সবকিছু মিলিয়ে রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল। দেশবাসী তাকে দেখতে চাইছিল এক নতুন মানুষ হিসাবে, একজন সংগ্রামী নারী হিসাবে। রাষ্ট্রপতির আদেশে সাধারণ ক্ষমায় মুক্তি পায় পদ্মজা। অন্দরমহলে ফিরে দেখে আমিনা আলোকে নিয়ে বাপের বাড়ি চলে গেছেন। তিনি আর অন্দরমহলে ফিরতে চান না। তখন তার রিক্ত জীবনে আলো ছড়িয়েছে রুম্পার ছেলে নুহাশ। রুম্পা নুহাশকে জন্ম দিয়েই চলে গেছে অনন্তর দেশে। লতিফা আর বাসন্তী প্রাণ ঢেলে নুহাশকে লালন পালন করেছে 4 বছর। পদ্মজা নুহাশ আর লতিফাকে নিয়ে পাড়ি জমিয়েছে সবুজের রাজ্য সিলেটে। আমিরের দেওয়া সব সম্পত্তি সে সরকারের হাতে তুলে দিল। অন্দরমহল আর অলন্দপুরের জমিজমা বিক্রি করে সেই টাকায় গড়ে তোলা হলো এতিমখানা, মসজিদ আর মাদ্রাসা। গরিবদের মুখে হাসি ফোটাতে বিলিয়ে দিল খাবার আর জামা কাপড়। নিজের জন্য একটা পয়সাও রাখেনি। খালি হাতে সিলেটের বুকে নতুন জীবন শুরু করেছে। সিলেটের মাটিতে পা রাখতে পদ্মজার জীবনে নতুন দিগন্ত খুলে গেল। রেনু নামে একটা পুরনো বন্ধু, যার সঙ্গে একদিন ঢাকায় পড়েছিল, তারই সাহায্যে একটা বেসরকারি স্কুলে শিক্ষকতার সুযোগ পেল। দিন যত গড়াতে লাগলো, পদ্মজার একাকিত্বের বোঝা তত ভারী হয়ে উঠল। মনের কোণে একটা বাসা বাঁধতে লাগলো অজানা শূন্যতা।
হঠাৎ করে পদ্মজা সিদ্ধান্ত নিল নুহাসকে নিয়ে ঢাকা ঘুরে আসবে। সেখানে তুষারের সঙ্গে দেখা করে বলে ফেলল মনের কথাটা। একটা মেয়ে শিশু দত্তক নেওয়ার ইচ্ছা তার। তুষার তখন জানালো তাদের এলাকায় এতিমখানা থেকেও তো নেওয়া যেতে পারে। সে নিয়মিত সেখানে দান করে, তাই তার সুপারিশ কাজে লাগবে। তুষারের সহায়তায় এতিমখানা থেকে একটা 2.5 বছরের শ্যামলা মেয়েকেও বুকে নিয়ে পদ্মজা তার নাম রাখলো খাদিজাতুন আলিয়া, ছোট্ট আলিয়া। বাড়ি ফিরে আবিষ্কার করলো আলিয়ার শ্বাসকষ্টের সমস্যা। পরদিন সকালে সে ছুটে চলল এতিমখানায়, জানতে চাইলো আলিয়ার এই সমস্যার কথা। তারা কি চিকিৎসা করেছে, কোনো ওষুধ দিয়েছে? তার হৃদয়ে উদ্বেগের ঢেউ, চোখে মুখে সংকল্প, যে করেই হোক তার নতুন মেয়েকে সুস্থ করে তুলবেই। এতিমখানা থেকে বেরোতে যাচ্ছিল পদ্মজা, হঠাৎ পিঠে একটা নুড়ি পাথর এসে পড়ল। ঘুরে দাঁড়িয়ে দেখলো নুহাসের বয়সী একটা মেয়ে। সেই মুহূর্তেই পদ্মজার পা যেন মাটিতে গেঁথে গেল। মেয়েটির থুতনিতে গর্তটি দেখে মনে হলো আমি দাঁড়িয়ে আছে সামনে। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মেয়েটি পালিয়ে গেল। পদ্মজা তাকে খুঁজে বের করলো। এতিমখানার কর্তৃপক্ষকে অনুরোধ করলো মেয়েটিকে দত্তক দিতে, কিন্তু বিপুল অঙ্কের টাকার দাবিতে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তবুও হার মানল না পদ্মজা। ঢাকায় থাকাকালীন বোরকা পরে বারবার এতিমখানার সামনে ঘুরঘুর করত, শুধু একটাবার মেয়েটাকে দেখার আশায়। সিলেটে ফিরে এসেও মাসের পর মাস সেই মুখ ভুলতে পারল না। বাধ্য হয়ে আবার ঢাকায় গেল। তুষারকে অনুরোধ করলো মেয়েটিকে আনার ব্যবস্থা করতে। তুষার ও প্রেমা পদ্মজার অস্থিরতা বুঝতে পেরে দ্রুত নিয়ে এলো মেয়েটিকে। তাকে কোলে পেয়ে পদ্মজার আনন্দ আর দেখে কে। শক্ত করে সে জড়িয়ে ধরে রাখলো মেয়েটিকে। নুড়ি পাথরের কারণে পাওয়া গেল বলে মেয়েটার নাম রাখা হলো আমিরাতুন নিসা নুরি। এভাবে পদ্মজা হয়ে উঠল 3 সন্তানের মা। সিলেটে নানা বাধা বিপত্তি পেরিয়ে আজ একটা বেসরকারি স্কুলের সহকারী শিক্ষিকা। বিশাল চা বাগানের মাঝখানে একতলা কোয়ার্টারে তারা থাকে। জীবনের নতুন অধ্যায়ে পদ্মজা এখন পূর্ণতা খুঁজে পেয়েছে। রাতের রান্নায় ব্যস্ত পদ্মজা। আলিয়া ছবি আঁকতে আঁকতে চোরা চোখে মাকে দেখছে। নুহাস ভয়ে চুপচাপ। পদ্মজা রাগলে বাড়িটা থমথমে হয়ে ওঠে। ছেলে মেয়েদের মুখের হাসি মিলিয়ে যায়। নুরি আলিয়ার কানে কানে বলল, দেখেছিস, মা আবার কষ্ট পাচ্ছে। আলিয়ার চোখে জল এলো। সে কাপা গলায় বলল, আমি তো মাকে কষ্ট দিতে চাইনি। নুহাসও দমে গিয়ে বলল, আমিও না। আলিয়া হঠাৎ উত্তেজিত হয়ে বলল, এসব তোমার জন্যই হচ্ছে ভাইয়া, তুমি আমাকে চটিয়েছো। নুরি তাড়াতাড়ি ঠোঁটে আঙুল রেখে ইশারা করলো চুপ থাকতে। আলিয়া অপরাধীর মতো নিজের মুখ চেপে ধরলো। আবার সে চেঁচিয়ে উঠেছে। নুরি সাহস সহকারে রান্নাঘরে ঢুকে বলল, মা আমি কি সাহায্য করব? পদ্মজা নরম সুরে বলল, না মা, আমি আর তোমার লুতু খালামণি আছি, তুমি বলো, বই পড়া হয়েছে? নুরি অপরাধীর মতো বলল, ও মা, একদম ভুলে গিয়েছি। পদ্মজা একটু বিরক্তি হয়ে বলল, কতবার বলেছি ছুটির দিনে পাঠ্য বইয়ের বাইরেও কিছু পড়তে, ভালো অভ্যাস গড়তে হবে তো। নুরি মাথা নিচু করে বলল, আর ভুল হবে না। পদ্মজা নুরিকে দেখছিল। মেয়েটা এই তো কিশোরের দৌড়াগত্যে পা দিয়েছে। সাধারণ মুখশ্রী হলেও থুতনি সেই ছোট্ট খাসটা অসাধারণ করে তুলেছে তাকে। কোকড়া চুল, চিকন হাত পা, যেন কচি ডালপালার কোমলতা নিয়ে বড় হচ্ছে। মায়ের দৃষ্টির সামনে একটু স্বস্তি বোধ করল নুরি। পদ্মজা চোখ সরিয়ে নিয়ে হালকা সুরে বলল, ওই 2 বাদরকে গিয়ে বলো মাগরিবের আজান হতে চলল। অজু করে জায়নামাজে বসুক, নইলে আমার হাতে মার খাবে। চুপচাপ দাঁড়িয়ে রইল নুরি। পদ্মজা ভুরুকুসকে জিজ্ঞেস করলো, কি হলো, যাচ্ছ না কেন? নুরি একটু ইতস্তত করে বলল, মা, আমি আজ নামাজ পড়তে পারবো না। পদ্মজা প্রথমে রেগে যাচ্ছিল, কিন্তু পর মুহূর্তে বুঝতে পারলো কারণটা। তার মুখে একটা কৌতুকের হাসি ফুটে উঠল। ও, তাই বুঝি আজ এত চুপচাপ? নুরির মুখে লজ্জা মেশানো হাসি ফুটল। সে যতই দুষ্টুমি করুক, মায়ের সামনে সবসময় ভীত সন্ত্রস্ত। কিন্তু আজ তার চোখে মুখে একটা আলাদা আবেশ। স্নেহ ভরে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল পদ্মজা। এটা তো প্রকৃতির নিয়ম। তুমি তো আমার বড় মেয়ে হয়ে যাচ্ছ, যাও বিশ্রাম নাও। রাতের খাবার পরিবেশনের সময় লতিফা জিজ্ঞেস করলো, প্রান্ত কবে আইব কইছে? পদ্মজা উত্তর দিল, আগামী মাসে আসবে। ভাবছি এবার গ্রামে গিয়ে ওর বিয়ে দিয়ে দেব। সারাদিন জমি জমা নিয়ে পড়ে থাকে, জোর করে হলেও বিয়ে দিতে হবে। বউটা কোন এলাহার আনবা? লতিফা কৌতূহলী হয়ে জানতে চাইল। পদ্মজা হেসে বলল, প্রান্ত যা চাই। হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ হলো। নুহাস আর আলিয়া আবার দুষ্টুমি শুরু করেছে। লতিফা বিরক্ত হয়ে বলল, এরা দিন দিন খালি শয়তান হইতাছে। পদ্মজা গভীর হয়ে বলল, শয়তান বলতে মানা করেছি। আমার ছেলেমেয়েরা আমার গর্ব হবে, আমার নাম উজ্জ্বল করবে। দেখো পদ্মজা, আমি মিছা কথা কই না, দিন দিন আরো বিগড়ায়া যাইব। পদ্মজা লতিফার কথা উপেক্ষা করে ঘরে চলে গেল। নুহাস এবার খাবার খেতে এসে জিজ্ঞেস করলো,
লুতু খালামণি, মা খাবে না? না, খাইব না। তোমরা দুইটা যেমন মাস্টারের সামনে পদ্মর মুখ কালা করছো, পদ্ম খাইব কেন? হে রাগ করছে। আলিয়া মায়ের ঘরের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, তাহলে আমরাও খাবো না। ঘরের আবহাওয়া হঠাৎ করে ভারী হয়ে উঠল। নুহাশ আর আলিয়ার মুখে অপরাধের ছায়া। নুরি মৃদু স্বরে বলল, তাহলে মা আরো বেশি রাগ করবে, আমরা সবাই আরো বেশি কষ্ট পাবো। মনের গভীরে ব্যথা নিয়ে মুখ ভার করে তারা তিনজন খাবার খেলো। খাওয়া দাওয়া শেষ করে ভারাক্রান্ত মন নিয়ে নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ল। প্রতিদিন ঘুমানোর আগে পদ্মজা তাদের গল্প শোনায়। গত 1 মাস ধরে পদ্মজা একটা বিশেষ গল্প বলে আসছে, এক দুরন্ত রাজা আর এক কোমল হৃদয়ের রানীর গল্প। গভীর ভালোবাসা সত্ত্বেও রানী রাজাকে হত্যা করে, পরে রানী কারাদণ্ড হয়। কিন্তু তারপর কি হলো, কখনো রানী মুক্তি পেল, পরবর্তী জীবন কিভাবে কাটলো, এসব জানার 3টি ছেলেমেয়ের উৎকণ্ঠার সময় গুনছে। পদ্মজা প্রতিশ্রুতি দিয়েছিল আজ গল্পের বাকি অংশ বলবে, কিন্তু নুহাশ ও আলিয়ার প্রতি অভিমানের কারণে সে সুযোগ পেল না। নুরি দরজা বন্ধ করে নুহাশ ও আলিয়াকে কাছে ডাকলো। তিনজন একসঙ্গে বসার পর নুরি আবেগজড়িত কণ্ঠে বলল, আজ বাবার মৃত্যুবার্ষিকী, তাই আর আজ কিছু বলার দরকার নেই। কাল সকালে তোরা দুজন মিলে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিবি। নুরি কথা শেষ করে হাততালি দিয়ে উঠল, যেন সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। নুহাশ ভুরু কুঁচকে সন্দেহর সুরে বলল, কিন্তু মা তো পা ধরে ক্ষমা চাওয়া পছন্দ করে না। নুরির মুখের হাসি মিলিয়ে গেল। আলিয়া উৎসাহের সঙ্গে বলে উঠল, আমি একটা আইডিয়া পেয়েছি, সবাই বই পড়ে শেষ করে ফেলবো, তাহলে মা নিশ্চয়ই খুশি হবে। কিন্তু তাতে তো বছর পার হয়ে যাবে, মাকে 1 বছর ধরে রাগ করে থাকবে। নুরি হতাশ স্বরে বলল। তারা প্রায় 1 ঘন্টা ধরে নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করলো, কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। একজনের পছন্দের প্রস্তাব অন্যজনের কাছে গ্রহণযোগ্য হচ্ছিল না। হঠাৎ করে তারা পদ্মজার কণ্ঠ শুনতে পেল। পদ্মজা লতিফাকে বলছিল, লতুবুবু, বাড়ির বড় বিড়ালদের বলে দাও যে তাদের ফিসফাসানি শোনা যাচ্ছে। দ্রুত লেপের তলায় আশ্রয় নিল 3 ভাই বোন। পদ্মজা মধ্যরাতে নিঃশব্দে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। লতিফা তখনও জেগেছিল, তাহাজ্জুদ নামাজে মগ্ন। পদ্মজার সান্নিধ্যে এসে তার কথাবার্তা ও জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেছে, শুধু মুখের আঞ্চলিক টান ছাড়া। রিনু বিয়ের পর থেকে সে পদ্মজার অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছে। লতিফা জায়নামাজ থেকে উঠতে পদ্মজা মৃদু স্বরে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, আমাকে না দেখে বাচ্চারা যেন বেরিয়ে না পড়ে। আশেপাশের পরিস্থিতি ভালো নয়, পাশের এলাকায় পরপর 2টো লাশ পাওয়া গেছে। কে জানে এখানে আবার কিসের ষড়যন্ত্র চলছে। দরজা ভালো করে বন্ধ রেখো। লতিফা উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমিও যাইও না পদ্ম। পদ্মজা তার কথা শুনল না। প্রথমে সে ছেলে মেয়েদের ঘরে গেল। নুরি আলিয়া এক বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর নুহাশ পাশের বিছানায়। পদ্মজা ঘুমন্ত 3 সন্তানের কপালে চুমু দিয়ে আলতো করে তাদের মুখে স্পর্শ করলো। এই 3টি প্রাণবন্ত শিশুকে সে ভীষণ ভালোবাসে। তাদের জন্য পদ্মজা নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত। জীবনের যত আনন্দ, তার পুরোটাই নুরি, নুহাশ আর আলিয়ার অবদান। পদ্মজা দীর্ঘক্ষণ নিঃশব্দে বসে রইল, তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল বাইরের অন্ধকারে। কোয়ার্টার ছেড়ে বেরোতে নিঃসঙ্গতা তাকে জড়িয়ে ধরল। আমিরের প্রতিটা মৃত্যুবার্ষিকীর রাত সে মুক্ত আকাশের নিচে কাটায়। চোখ বুজে সে অনুভব করে ফেলে আসা স্মৃতিগুলোর স্পর্শ। এই মুহূর্তে একান্তভাবে তার আর আমিরের। 1 ঘন্টা হেঁটে পদ্মজা এক উঁচু পাহাড়ের শীর্ষে পৌঁছালো। এই পাহাড়টি এলাকার সর্বোচ্চ উঁচু পাহাড়। মনে হয় যেন একটা সিঁড়ি পেলে আকাশ ছুঁয়ে ফেলা যাবে। রাতের আকাশে অসংখ্য তারা দীপ্তময় হয়ে জ্বলজ্বল করছে। এই অনন্ত নক্ষত্রমালার মধ্যে কোন তারাগুলো তার প্রিয়জনের প্রতীক। পদ্মজা একটা হাত আকাশের দিকে বাড়িয়ে মনোকষ্টে ভরা কণ্ঠে উচ্চারণ করল, আমার প্রিয়জনেরা। তার এই দুটো শব্দ প্রকাশ পায় অন্তরের সমস্ত বেদনা, যন্ত্রণা আর অপূরণীয় শূন্যতা। মা, বাবা, বোন, স্বামী, শাশুড়ি সবাই সেই অনন্ত আকাশে বিরাজ করছে। একমাত্র সেই পৃথিবীর মাটিতে একাকী দাঁড়িয়ে আছে। পদ্মজা চোখ বুঝলো, বাতাস তীব্র বেগে বইছে, তার শব্দ কানে আসছে। শীতল স্পর্শে শরীরে শিহরণ জাগছে। চোখের পর্দায় ভেসে উঠল হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি ও কঠোর মুখভঙ্গি। পূর্ণার আনন্দোজ্জ্বল হাসি, আমিরের কোমল স্পর্শের অজুহাত, বুকে জড়িয়ে ধরে অশ্রু নিবারণের চেষ্টা। কি অপূর্ব সেই অতীত, কত মধুর সেই স্মৃতি। পদ্মজা ধীরে ধীরে চোখ খুলল। তার মলিন চোখ দুটি অশ্রুতে ভারাক্রান্ত। নীরবে বসে পড়ল শিশির সিক্ত ঘাসের ওপর। রাতের গভীর নিস্তব্ধতায় পদ্মজার হৃদয় বিগলিত হয়ে গেল। দিনের আলোয় যে কঠোর আবরণ তাকে ঘিরে রাখে, তা এই নির্জন মুহূর্তে খসে পড়েছে। চেতনায় এমন গভীরভাবে মিশে আছে আমিরের স্মৃতি যে প্রতিটা শ্বাস প্রশ্বাসে তার উপস্থিতি অনুভব করে সে।
পদ্মজার চোখ দুটি আকাশের দিকে নিবদ্ধ, যেন সেখানে কোনো অলৌকিক সংকেত দেখার প্রত্যাশা করছে। তারাখচিত আকাশে যদি হঠাৎ আমিরের সুপরিচিত হাসিমাখা মুখটা ফুটে উঠত। কেমন আছে সে? এই বিশাল মহাশূন্যে সে কি শান্তি খুঁজে পেয়েছে? চোখের পানি অবিরল ধারা পদ্মজার গাল বেয়ে নেমে এলো, নীরবে প্রবল আবেগে। যে পদ্মজাকে সবাই চেনে, দৃঢ়, নির্মম ও আনমনীয়, সেই নারীর এই ভঙ্গুর রূপ কারো কল্পনারও অতীত। এই মুহূর্তে সে শুধু একজনের বিরহ প্রেমিকা, যার হৃদয় প্রিয়জনের জন্য আকুল। হাঁটুতে মুখ বুজে অতীতের পৃষ্ঠায় হারিয়ে গেল পদ্মজা। প্রতিটি স্মৃতি তার কাছে অমূল্য রত্নের মতো, তা সে আঁকড়ে ধরতে চায় প্রাণপণে। বছরের এই দিনটিতে মনের অতল গভীরে লুকিয়ে থাকা হাসি, আনন্দ আর ভালোবাসার মুহূর্তগুলো নবজন্ম লাভ করে। প্রতিটা স্মৃতি তার হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে, কিন্তু সেই বেদনাও তার কাছে অমূল্য। এর ব্যথা তো আমিরের দেওয়া শেষ উপহার। হঠাৎ পদ্মজা কারোর উপস্থিতি অনুভব করলো। কেউ তার দিকে ধীর পদক্ষেপে এগিয়ে আসছে। গত কয়েকদিনে এই অঞ্চলে দুটি রহস্যময় হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল এখান থেকে খুব দূরে নয়। মৃতদেহের ছবি দেখে মনে হয়েছিল কোনো অশুভ শক্তি তার আতঙ্ক ছড়াতে চাইছে। লাশের শরীরে পাওয়া ক্ষতচিহ্ন দেখে অনুমান করা যায় হত্যাকারী কোনো অন্ধকার শক্তির উপাসক। পদ্মজার মস্তিষ্ক সতর্ক হয়ে উঠল। নিঃশব্দে কোমর বন্ধনে লুকানো ছুরিটি বের করলো সে। তারপর দ্রুত ঘুরে দাঁড়িয়ে দেখলো নুরি কালো বোরকা পরিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েকে দেখে পদ্মজার চোখে মুহূর্তেই বিস্ময় ফুটে উঠল। দ্রুত তা মিলিয়েও গেল। নুরি প্রায় তাকে অনুসরণ করে। সে পদ্মজাকে একা ছাড়তে চায় না। ঘাসের ওপর বসে মৃদুস্বরে বলল পদ্মজা, তোমাকে কি আমি পিছু নিতে বারণ করিনি? চুপ করে রইল নুরি। পদ্মজাও কিছু বলল না আর। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো নুরি। দূরে নুহাস ও আলিয়া দাঁড়িয়ে আছে। তাদের চেয়েও দূরে লতিফাকে দেখা যাচ্ছে। লতিফা নুরিদের আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু এই দুরন্ত কিশোর কিশোরীদের সেই নিয়ন্ত্রণ করে রাখতে পারেনি। তারা চাইলে লতিফাকে বেঁধে ফেলে আসতে পারত। নুরি সপ্তপর্ণে প্রায় শব্দহীন স্বরে ডাকল, মা। পদ্মজা দূরের অন্ধকারে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ বলো। নুরি কিছুক্ষণ ইতস্তত করলো, তারপর সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, বাবার কথা ভেবে কাঁদছিলে? পদ্মজা নীরব রইল। তার নীরবতা হাজার কথার সমান। নুরি এবার আরো সাবধানে প্রশ্ন করলো, মা, সেই গল্পের দুষ্ট রাজাটা কি বাবা আর মিষ্টি রানীটা তুমি? পদ্মজা চমকে উঠল। তার চোখে বিস্ময়। সে অবাক হয়ে ভাবল, নুরি কিভাবে এই সত্য উদ্ঘাটন করলো। মেয়েটার তীক্ষ্ণ বুদ্ধি ও অন্তর্দৃষ্টি তাকে বারবার অবাক করে। নুরির চোখের দৃষ্টি ঈগলের মতো তীক্ষ্ণ ও দূরদর্শী। নুরির প্রশ্নের উত্তর এড়িয়ে গেল পদ্মজা। বিষয়টা বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টে সে বলল, মা, তুমি সোয়েটার পরনি? ঠান্ডা লেগে যাবে। ধীরে ধীরে ছুরিটি খাপে রাখলো পদ্মজা। তারপর নিজের চিন্তার জগৎ থেকে ফিরে এসে জিজ্ঞেস করলো, নুহাস আর আলিয়াও এসেছে? নুরি মাথা নাড়ালো। ওকে নিয়ে পাহাড়ের নিচে নামতে লাগলো পদ্মজা। নুহাস ও আলিয়ার কাছে পৌঁছে তিনজনকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সাহসী হতে শিখিয়েছি, কিন্তু এমন বিপজ্জনক সময়ে মায়ের পিছু নেওয়া নিরাপদ নয়। ফিফা এগিয়ে এসে উদ্বিগ্ন স্বরে বলল, তোমারে নিয়া হেরা খুব চিন্তায় আসিল। হেই যে খুন হয়েছে হেইডার লইগা। পদ্মজা ভুরু কুঁচকে কিছুটা বিদ্রুপের সুরে বলল, তাহলে এই বাচ্চারা আমাকে বিপদ থেকে রক্ষা করতে এসেছে? নুরি, নুহাস আর আলিয়া ভয়ে একে অপরের দিকে তাকালো। পদ্মজা মৃদু হেসে তিনজনকে কাছে টেনে নিয়ে বলল, আমার সাহসী বাচ্চারা, কিন্তু এত রাতে আসাটা ঠিক হয়নি। হ্যাঁ, আমারও ভুল হয়েছে। আমরা কেউই এমন করব না, কেমন? তিনজন বাচ্চা একসঙ্গে বলল, ঠিক আছে মা। সন্তানদের নিয়ে পাহাড় থেকে নেমে এলো পদ্মজা। পথে আলিয়া বলল, মা, একটা কথা বলবো? পদ্মজা স্নেহ ভরে কণ্ঠে জিজ্ঞেস করলো, বলো মা। মজনু স্যার রূপকথা দিদিকে কিছু বলেছে। পদ্মজার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। মজনু তাদের স্কুলের একজন শিক্ষক। নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের বাংলা পড়ায়। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ছাত্রীদের উত্ত্যক্ত করে, নানা অজুহাতে তাদের শরীরে হাত দেয়। দুটি বিয়ে করেছে। অনেক মেয়ে মজনুর কারণে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। তারা কিছু বলতেও পারে না, সহ্যও করতে পারে না। 6 মাস আগে স্কুলের এক ছাত্রী দাবি করেছিল সে গর্ভবতী। মজনু তাকে ভয় দেখিয়ে বারবার যৌন সম্পর্কে লিপ্ত করেছে। মজনু তার অস্বীকার করেছে, ফলে সমাজে মেয়েটির বদনাম রটিয়ে পড়েছে। তারপর থেকে তাকে আর স্কুলে দেখা যায়নি। পদ্মজা সত্য জানার জন্য মেয়েটিকে খুঁজছিল, পায়নি। তার পরিবারকেও খুঁজে পায়নি। মজনু পদ্মজার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছে বহুবার। সে একজন চরিত্রহীন কামুক পুরুষ। পদ্মজা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে ঠিকই, কিন্তু কোনো ফল হয়নি। লোকটা সিলেটের এমপি শালা। এই কারণে পদ্মজার অভিযোগ গ্রহণযোগ্য হয়নি। এমনকি সেই মেয়েটির পরিবার নাকি মামলা করেছিল। সেই মামলাও চাপা পড়ে গেল এমপির প্রভাবে।
মজনুর নাম শোনা মাত্র পদ্মজার মুখ বিবর্ণ হয়ে গেল। সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন এমন মনে হলো তোমার? নুরি মাথা নিচু করে ধীরে ধীরে বলল, রূপকথা দিদিকে ডেকেছিল। অনেকক্ষণ পর দিদি দ্বিতীয় ভবন থেকে বেরিয়ে এলো। তখন দিদির চোখে পানি ছিল। ঢোকার সময় তার চুল খোপা করা ছিল, কিন্তু বের হওয়ার সময় দেখলাম এলোমেলো হয়ে গেছে। আলিয়া যোগ করলো, মা, আমি আর নুরি আপা রূপকথা দিদিকে টিফিন টাইমে জাম গাছের পেছনে দাঁড়িয়ে কাঁদতে দেখেছি। মেয়েদের সান্ত্বনা দিল পদ্মজা, বলল, সব ঠিক হয়ে যাবে। সারা রাত সে এই নিয়ে দুশ্চিন্তায় ডুবে রইল। মজনু এহেন আচরণ তার সহ্য করা যায় না। মেয়েদের জীবনের সবচেয়ে সুন্দর সময়টাকে সে কুলসিত করে ফেলেছে। এই আবর্জনাকে আর বেশি দিন বহন করা উচিত নয়। চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। পরদিনই স্কুলে গিয়ে পদ্মজা রূপকথাকে ডেকে পাঠালো। মেয়েটা হিন্দু ধর্ম অবলম্বী, অসাধারণ সুন্দরী। ধর্মের ভাষায় বলতে গেলে সে যেন সাক্ষাৎ দেবীর অবতার। নবম শ্রেণীর ছাত্রী সে। পদ্মজার সামনে এসে দাঁড়ালো রূপকথা। তার সারা শরীর ভয়ে কুঁকড়ে গেছে। তার দিকে তাকিয়ে পদ্মজা অভয় দেওয়ার স্বরে বলল, দেখে মনে হচ্ছে তুমি খুব হতাশার ভীত। আমার কাছে তোমার সমস্যার কথা খুলে বলতে পারো। রূপকথা পদ্মজার কথায় চমকে উঠল। কেউ তার গোপন কথা জেনে ফেলেছে। ব্যাপারটা ওকে প্রবল একটা ধাক্কা দিয়েছে। পদ্মজা চেয়ার ছেড়ে উঠে রূপকথার পাশে এসে দাঁড়ালো। মেয়েটার মাথায় হাত রেখে নরম সুরে বলল, মনের ভেতর লুকিয়ে রেখো না। কষ্টকে চাপা রাখা ঠিক নয়। যন্ত্রণাকে বের করে এনে ধ্বংস করে দিতে হয়। রূপকথা আজ প্রথমবারের মতো পদ্মজার এত কাছে এসেছে। প্রতিটা ছাত্রছাত্রী পদ্মজাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তার ব্যবহার আর রূপ দুটোই সবাইকে মুগ্ধ করে। অনেকেই বলে তারা পদ্মজার শরীরে মায়ের গন্ধ পায়। রূপকথাও সে আশ্রয়ে সুবাস পেল। কেঁদে ফেলল সে। রূপকথার মুখটা আলতো করে তুলে ধরল পদ্মজা। মেয়েটার চোখ দুটো বড় বড়, যেন গভীর সরোবর। টুকটুকে লাল গাল দুটোতে জলের ধারা গড়িয়ে পড়ছে। সুন্দর ভুরুজোড়া কুঁচকে গেছে দুঃখে। এমন অপরূপ সৌন্দর্যের অধিকারী মেয়ে কাঁদছে দেখে পদ্মজার মন ব্যথায় ভরে গেল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করলো, মজনু স্যার তোমাকে কি বলেছে? আমাকে বলতে পারো। রূপকথা কষ্টে কান্না সামলে বলল, আমার মা বাবা নেই। জ্যাঠা জেঠিমার কাছে থাকি। ঠাম্মার অনুরোধে জ্যাঠা আমাকে পড়াশোনা করাচ্ছেন। দিঘিপাড়ার সতেন্দ্রবাবু আমাকে বিয়ে করতে চেয়েছেন। জ্যাঠা বলেছেন, পরীক্ষায় যদি ফেল করি তাহলে আমাকে বিয়ে দিয়ে দেবেন। পদ্মজা জানতে চাইল, সতেন্দ্রবাবু মানে দিঘিপাড়ার মোড়ের সে মধু ব্যবসায়ী? হ্যাঁ। রূপকথা মাথা নেড়ে সায় দিল। তিনি তো তোমার দাদার বয়সী। আর যেহেতু তোমার জ্যাঠা বলেছেন ফেল করলে বিয়ে দিয়ে দেবেন, তাহলে পাশ করার চেষ্টা করো। রূপকথার কান্না আরো বেড়ে গেল। পদ্মজা বুঝতে পারলো এখানে আরো কিছু লুকিয়ে আছে। সে কোমল কণ্ঠে বলল, লক্ষ্মী মেয়ে, সব খুলে বলো আমাকে। রূপকথা কাঁপা গলায় বলল, মজনু স্যার বলেছেন ওনার সঙ্গে প্রেম না করলে আমাকে ফেল করিয়ে দেবেন। উনি চান যেন আমি ওনার সঙ্গে প্রেম করি। আমি ভয়ে কাটা হয়ে যাই। প্রেম কিভাবে করতে হয় আমি জানি না। উনি যখন ডাকেন আমি যাই। আমাকে অনেক কষ্ট দেন, শরীরে হাত দেন। আমার ভালো লাগে না, রাতে ঘুম আসে না। ঠাম্মাকে বলেছি, ঠাম্মা বললেন স্যার যা বলে তাই শুনতে, তাহলে নাকি বেশি নম্বর পাবো। স্যার গত পরশু বললেন আজ যেন আমি ওনার সঙ্গে ঘুরতে যাই। রূপকথা থরথর করে কাঁপছে। হেসকি তুলে কাঁদছে সে। আহারে, অনাথ একটা মেয়ে, মা বাবার আদর যত্ন ছাড়াই বড় হয়েছে। নিজের দাদিও সমস্যা শুনে বলেছে স্যার যা বলেন তাই শুনতে, এতে নাকি বেশি নম্বর পাবে। কি ভয়ঙ্কর মানসিকতা। আজ ঘুরতে গিয়ে সে জঘন্য লোকটা মেয়েটাকে কত বড় ক্ষতি করে ফেলবে কে জানে। মজনু কি সেই হতভাগী মেয়েটাকেও এভাবে ভয় দেখিয়ে কাছে টেনেছিল? রূপকথাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল পদ্মজা। রূপকথার মনে হলো সে তার হারানো মাকে জড়িয়ে ধরেছে। আরো বেড়ে গেল তার কান্নার বেগ। পদ্মজা রূপকথার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই ব্যাপারে আর কাউকে কিছু বলো না। আজ বাড়ি চলে যাও। পদ্মজা ভাবছে এই কোমল প্রাণটাকে রক্ষা করতে হবে। আর সুন্দর ভবিষ্যৎকে কুলসিত হতে দেওয়া যাবে না। সে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, যত বড় বাধা আসুক না কেন। স্কুল ছুটির পর পদ্মজা সতর্কতার সঙ্গে মজনুর পিছু নিল। মজনু তার বাসায় না গিয়ে সিলেটের বোরহানউদ্দিন মাজারের পাশের এলাকায় চলে গেল। পদ্মজা নিঃশব্দে পৌঁছালো সেখানে। মজনু বারবার হাতের ঘড়ি দেখছিল, কারোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পদ্মজা একটা সাদা বিল্ডিংয়ের আড়ালে অদৃশ্য থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলো। প্রায় 40 মিনিট পর তাদের স্কুলের পোশাক পরা একটা মেয়ে মজনুর সঙ্গে দেখা করতে এলো। ঘৃণায় বিকৃত হয়ে উঠল পদ্মজার মুখ। মজনু শিক্ষকতাকে ছলনা হিসেবে ব্যবহার করছে, মেয়েদের ভোগ করার জন্য। শিক্ষক কখনো লম্পট হয় না, বরং লম্পটরা শিক্ষক ছদ্মবেশ ধারণ করে।
পদ্মজা পরপর 3 দিন সতর্কতার সঙ্গে মজনুকে অনুসরণ করে নিশ্চিত হয়েছে মজনু প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে বাইরের একটা টং দোকানে চা খেতে যায়। তারপর সিগারেট টানতে টানতে বাড়ি ফেরে। রাস্তার দুই পাশে ঘন ঝোপঝাড়, যা মজনুর এই অভ্যাসটাকে আরও সুবিধাজনক করে তুলেছে। পদ্মজার পরামর্শ মেনে 3 দিন স্কুলে আসেনি রূপকথা। চতুর্থ দিন রাত 8টায় পদ্মজা একটা বড় লাগেজ, একটা বড় ধরনের বস্তা ও রামদা নিল। শরীরের দুল তো খুললই বটে, সেই সঙ্গে শরীরে এমন কিছু রাখলো না যাতে তাকে চেনা যেতে পারে। কাঁধের ব্যাগে একটা বোরকা আর রুমালও নিল। তারপর একটা নতুন শাল দিয়ে মাথা ঢেকে বেরিয়ে পড়ল, মনে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে। রাত ঠিক 11টা। চারিদিকে একটা অস্বাভাবিক নীরবতা নেমে এসেছে। মাঝে মধ্যে দূর থেকে শিয়ালের কর্কশ চিৎকার কানে আসছে, কোনো অশুভ ঘটনার পূর্বাভাস হয়ে। টলতে টলতে হাঁটছে মজনু। সিগারেটের ধোঁয়া তার মুখটা অস্পষ্ট। গুনগুন করে গানও গাইছে। দূরের ল্যাম্পপোস্টের আলো মৃত চোখের মতো নিস্তেজ। একটা বিশাল গাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছে পদ্মজা। তার শরীর পাথরের মূর্তির মতো স্থির, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে। তাকে ঘিরে ঘুরপাক খাচ্ছে প্রবল এক অদৃশ্য শক্তি। স্যার, স্যার! অস্বাভাবিক ভারী কণ্ঠ শুনে চমকে উঠল মজনু। শব্দের উৎসের দিকে তাকিয়ে শুধু অন্ধকার দেখতে পেল সে। শুকিয়ে গেল তার গলা। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কে? আমি স্যার, উত্তর এলো। এবার কণ্ঠস্বরটা আরো গভীর, যেন পাতাল থেকে উঠে আসছে। হাত থেকে সিগারেট পড়ে গেল মজনুর। সে আরো 2 পা এগিয়ে গেল। তার পা দুটো কাঁপছে। আপ্রাণ চেষ্টা করেও কণ্ঠ থেকে ভয় রুখতে পারল না সে। আমিটা কে? একটা ঠান্ডা নিষ্প্রাণ জবাব ভেসে এলো, আমি পদ্মজা। আপনাদের সাথে কিছু কথা। আপনারা যারা কমেন্ট করছেন পদ্মজার দ্বিতীয় পার্ট দিতে, পদ্মজার দ্বিতীয় পার্ট ইলমা বেহেরোজ বের করেনি। অনেকেই বের করছে, অনেকে নিজের মনের মাধুরী দিয়ে লিখছে, কিন্তু আসলে ওটা ইলমা বেহেরোজের লেখা না, নিজেদের লেখা। তো ওইটা পড়লে আপনারা ঠিক এটা পড়ে যেমন মজা পাচ্ছেন ওটা পড়ে তেমন মজা পাবেন না। দ্বিতীয় খণ্ড বলছেন, এই পদ্মজা বইটা তো প্রায় 2 বছর আগে লেখা। এই 2025 সালের বইমেলাতে পদ্মজা বইটা দ্বিখণ্ড হয়ে ভাগ হয়েছে। প্রথম খণ্ডে আছে 1 থেকে 65 পর্ব পর্যন্ত এবং দ্বিতীয় খণ্ডে আছে 65 থেকে 90 পর্ব কিংবা 100 পর্ব এরকম পর্যন্ত আছে। তো এইটা মনে করেন দ্বিখণ্ডে ভাগ করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ইলমা বেহেরোজ কোনো বই মানে এই পদ্মজার দ্বিতীয় পর্ব বলে কোনো বই লেখেনি। আর আপনারা যারা বলছেন আমৃত্যু ভালোবাসি বইটা পড়তে, আমৃত্যু ভালোবাসি বইটা সুন্দর, তবে সেটা লিঙ্কে সুন্দর, ওটা বইয়ে সুন্দর না। বইয়ে অন্যভাবে লেখা আছে। লিঙ্ক আর আমৃত্যু ভালোবাসি বই দুইটার মধ্যে অনেক পার্থক্য। আপনি যদি বই পড়েন তাহলে কোনো মজা পাবেন না, কিন্তু যদি লিঙ্কটা পড়েন তাহলে মজা পাবেন। এখন আপনারা বলেন ওটা লিঙ্ক অনুযায়ী পড়বো না আমি বই দেখে পড়বো? আর আমি পদ্মজা বইটা এখানেই শেষ। আজকে এটা অন্তিম পর্ব ছিল। এতদিন যারা আমার পাশে ছিলেন, আমার সঙ্গে একই সাথে এই আমি পদ্মজা বইটা শুনছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেই জায়গার নাম উল্লেখ করবেন। ধন্যবাদ।